জি কি স্যার। কি 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 থিওরি জানি দিয়েছিলাম, একটু বলো। স্যার নিয়ামক রেখার সমীকরণ, বৃহদাক্ষের দৈর্ঘ্য, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য পর্যন্ত দিছেন স্যার। ওই যে ওইগুলো স্ট্যান্ডার্ড জি স্যার। ইকুয়েশন, মানে আদর্শ। জি স্যার। এরপরে আর কিছু পড়াই নাই থিওরি? না স্যার, ওদিনকে স্যার কম পড়েছিলেন। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু পড়াতে হবে স্যার। সব কিছু থিওরি পড়ানোর পরে তারপরে আমরা একটু ধরি। এ পর্যন্ত ছিল ইয়ে। জি স্যার। আচ্ছা, তা ম্যাথ করাই নাই তো না? না স্যার, না ম্যাথ স্যার। খালি 10 নাম্বার পড়াইছিলেন স্যার। হ্যাঁ, ওকে, ইটস ওকে। এবার তো। এখন এটা শোনো ভালো করে। সেটা হচ্ছে আমাদের এখন একটা উপপাদ্য আছে, স্টেটমেন্ট আছে, ঠিক আছে? স্টেটমেন্টটা প্রুফ দিব। মানে এখন থিওরিজ আকারে পড়বো। সেটা হচ্ছে যে আমার মানে উপবৃত্তের যদি কেন্দ্র শীর্ষবিন্দু না হয়ে যদি অন্য কোথাও হয়, হ্যাঁ, এবং জি স্যার। অক্ষগুলো যদি মানে উপবৃত্তের অক্ষ বলতে বোঝা যায় বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ। বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ যদি আমার এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের উপর না হয়ে যদি এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে উপবৃত্তের সমীকরণ দেখতে কিরকম সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? থিওরিটা হচ্ছে এরকম, যে বিবৃতি, যে কোন উপবৃত্তের না, দেখো স্যার, জি স্যার। কোন উপবৃত্তের কোন উপবৃত্তের কেন্দ্র, এবার মূলবিন্দু না, আগে কেন্দ্র মূলবিন্দু ছিল না আদর্শ সমীকরণের জন্য? জি স্যার, মানে এবার হচ্ছে একটা ধরে নেব আলফা কমা বিটা আলফা এবং বিটা কোন অন্য একটা অক্ষের কোথাও। সমান্তরাল পরাবৃত্তের মতোই। হ্যাঁ হ্যাঁ, এবং কোন উপবৃত্তের কেন্দ্র আলফা বিটা এবং অক্ষদ্বয়, ঠিক আছে? অক্ষদ্বয় বলতে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ, বুঝছো? জি এবং স্যার। অক্ষদ্বয়, হ্যাঁ, এবং অক্ষদ্বয় যদি স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল হয় না, এবং অক্ষদ্বয় কোন উপবৃত্তের কেন্দ্র এত এবং অক্ষদ্বয় স্থানাঙ্কের, স্যার যদি বৃহদাক্ষ এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে একরকম, আর ক্ষুদ্রাক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে হ্যাঁ একরকম হ্যাঁ হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, না না, মানে একরকম হবে, খালি এ আর এ ইজ গ্রেটার দেন বি, বি ইজ গ্রেটার দেন এ, ইকুয়েশন সব সেমই হয়। ইকুয়েশন সেম হয়, বুঝতে পেরেছ? কোন উপবৃত্তের কেন্দ্র এত এবং অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল হল না, জি স্যার। অক্ষদ্বয়ের সমান্তরাল হলে, স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল মানে এক্স অক্ষ জি ওয়াই স্যার। অক্ষ কথা বলা হচ্ছে, ঠিক আছে? সমান্তরাল হলে উপবৃত্তটির সমীকরণ না, উপবৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার। এই সমীকরণ সম্বন্ধে তোমাকে পরিচিত হতে হবে। অরিজিৎ, বুঝতে পেরেছ? জি স্যার। এই বুঝতে পেরেছি, এই এইটাই আলফার হচ্ছে। বিটা স্যার স্থানাঙ্কটা কেন্দ্রের। হ্যাঁ হ্যাঁ, এরকম মনে হয় স্যার দেখো আরো কিছু সূত্র ছিল স্যার। আরো কিছু এরকম সূত্র স্যার, মানে, মানে স্যার আরে এরকম ওটা মনে হয় আগে ওটাই কোথাও পড়ছিলাম। মানে হ্যাঁ 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 পরাবৃত্ততে হ্যাঁ, তো এরকম ছিল। পরাবৃত্ততে ছিল। হুম হুম, রাইট রাইট। মানে ওই একই ধরনের পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দুটা সোজা যেমন মূলবিন্দু থেকে সরে গেলে হয়, এই ক্ষেত্রে হলো কেন্দ্রটা মূলবিন্দু থেকে অন্য জায়গায় সরে, পার্থক্য হচ্ছে এতটুকু, জি স্যার। ঠিক আছে? আসলে দেখো, কেন্দ্র যদি 0 0 হয় তাহলে কিন্তু ওই যে আদর্শ সমীকরণই হয়, আলফা ভ্যালু 0 ওয়াই 0, মানে ওইটা একটু মডিফাইড ফর্ম, আর কিছু না। বুঝতে পেরেছো স্যার? জি স্যার। জি স্যার। এ আচ্ছা, এখানে এ আর বি বড়র উপর যে ছবিটা এদিক সেদিক হবে, বুঝছি? তো আমরা এইটার প্রুফ দিব এখন, বুঝতে পেরেছি? প্রুফটা জানতে হয়, প্রুফটা না মানে পরীক্ষা আসবে না, বাট প্রুফটা জানলে ভালো তোমাদের জন্য, বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে প্রুফটা দেই, প্রুফটা দেওয়া উচিত। এটা মনে হয় কলেজে প্রুফটা দেওয়া হয় নাই না তোমাদের? স্যার কলেজ তো এখন মানে কি আর হুম হুম বলবো, হুম। রকেট ফেল। স্যার আগে তাও যা ছিল স্যার, এখন তো স্যার আবার রকেটে চলে গেছে। প্রথমে ছিল স্যার রকেট, তারপর স্যার একটু ঠিকই ছিল, আবার রকেট স্যার।
এখন তোমাদের কলেজে নাকি ওই যে নতুন স্যার আসছে না, জি স্যার, জি নতুন স্যার। একজন স্যার আসছে। তারেক আজিজ করে নাকি, না না ওই যে না না, ইরফানুল, জি স্যার, ইরফানুল স্যার। ইরফানুল। আচ্ছা আচ্ছা। এটা হলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস স্যার, বুঝছো? এটা তোমার নটো ডেমিয়ানি, তোমাদের বড় ভাই টড় জি ভাই, স্যার বলছেন। বুঝছো? ওই যে হামদর্দ কলেজে ছিল মনে হয়। স্যার হামদর্দ কোন কলেজ? হারমান মেইনা শুনছি। হামদর্দ হচ্ছে একটা কলেজ আছে পান্থপথে, বুঝতে পেরেছো? জি স্যার। মানে শাহবাগ দিয়ে যেতে হয় পান্থপথ, ওই যে বসুন্ধরা আছে না? জি স্যার, পান্থাবাদ চিনি স্যার। হ্যাঁ ওখানে। আচ্ছা, এই যে স্যার দেখো, আমি এই যে অক্ষদ্বয়গুলোকে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষে সমান্তরাল করে রাখছি, বুঝছি স্যার? এই হলো ঘটনাটা, আমি একটু ছোট করেই আঁকি না, যেহেতু আমার জায়গাটা ছোট। এই হলো ধরো আমার উপবৃত্তটা, ঠিক আছে না? জি স্যার। যদিও জি আরেকটু এদিকে হবে, আরেকটু এদিকে হওয়া উচিত না? হ্যাঁ, একটু সরে গেছিল না? হ্যাঁ, তো সমান হলে দিস এবারে মোটামুটি জায়গাটা। তোমার, হ্যাঁ মাঝখান দিয়ে এলো হলো, ঠিক আছে। এটা হলো একটা শীর্ষ, আরেকটা হচ্ছে আরেকটা শীর্ষ না? জি নিয়ামক স্যার। রেখা অবশ্যই আছে না? জি স্যার। নিয়ামক রেখা ধরো, এদিক দিয়ে একটা নিয়ামক রেখা আছে, এদিক দিয়ে আরেকটা নিয়ামক রেখা আছে, ঠিক আছে না? আচ্ছা, ভালো কথা, ওটা নিয়ে কোনো সমস্যা না। এটা হচ্ছে উপকেন্দ্র না? এটা হলো এস, আরেকটা উপকেন্দ্র কত, এস প্রাইম, সি হচ্ছে কেন্দ্র, এই তো। এটা না স্যার, দেখো আমরা যে যে ডেসক্রিপশন জি স্যার। দিয়েছি, এটা হলো আলফা বেটা, এই হলো ঘটনাটা। যার ডেসক্রিপশন দিয়েছি বিষয়টা এরকম না, ইয়ে জি স্যার। অরিজিৎ, জি স্যার। দেখো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে অক্ষদের মানে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ, বৃহৎ অক্ষ এখানে এ প্রাইম, দেখো তো বৃহৎ অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল নাই, যে অক্ষদের স্থানাঙ্কের স্থানাঙ্কের অক্ষদের সমান্তরাল, অর্থাৎ তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ দেখো বৃহৎ অক্ষ দিয়েছি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, আর ক্ষুদ্র অক্ষ যেটা বিবি প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে এই ধরনের কোনো যদি ফিগার দেখো চোখে পড়ে, তাহলে অবশ্যই অবশ্যই এই সমীকরণ আসবে, দেখতে এরকম হবে, বুঝছি? উপবৃত্তের সমীকরণ জি এরকম হবে। স্যার। যদি কোনো কারণে বাঁকা থাকে, উপবৃত্তটা বাঁকা থাকে, এরকম ভাবে বাঁকা থাকে, তাহলে কোনো সময় কিন্তু এটা অ্যাপ্লিকেবল না, এটা শুধুমাত্র এই শর্তের জন্য প্রযোজ্য, সমান্তরালের জন্য আছে। সমান্তরালের জন্য, রাইট। আর যদি কোনো সময় বাঁকা থাকে, তাহলে যে সাধারণ সমীকরণ থেকে পড়ছিলাম, যেটা মনে আছে না? জি স্যার। সাধারণ সমীকরণ, ওই যে 10 নম্বরের ম্যাথ ছিল। জি স্যার। আচ্ছা, কিসে, এবার আসো ঘটনাটা কি, কিভাবে এটা প্রুফ করব? দেখো, সি বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে সি এর স্থানাঙ্ক কিন্তু আলফা, মানে সি এর স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। তাহলে বলো তো স্যার, আমরা যদি এখানে একটা লম্বটা নিই, এটা যদি এম বিন্দুতে ছেদ করে, তাহলে আমাকে এটা বলতে পারবা স্যার, ও এমটাকে আমরা কি বলতে পারি? আলফা না? জি স্যার। আর সি এমটাকে কি বলতে পারি বলো তো? বেটা বিটা। না? জি স্যার। হ্যালো। জি স্যার। এবং আমি ধরে নেই উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে কত জানো? উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই, স্মল এক্স কমা ওয়াই। তাহলে এবার পি হচ্ছে নিয়ামক রেখার উপর একটা লম্ব টানো, ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে পি এন, ওকে। দেখো জি স্যার। উপবৃত্তের উপর আমরা পি যে কোনো একটা বিন্দু নিয়েছি, ঠিক আছে? হ্যালো জি স্যার। জি স্যার। অরিজিৎ, জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। তাহলে পি বিন্দু নিয়েছি, তাহলে আমাকে বলো তো ও বিন্দুর সাপেক্ষে পি এর স্থানাঙ্ক যদি হিসাব করি, সবই তো ও বিন্দুর সাপেক্ষে হিসাব করবো, তাহলে আমাকে বলো তো আমার ও এন কে আমরা কি বলতে পারি? এক্স না? স্যার। জি স্যার। আর পি এন কে কি বলতে পারি দেখো তো আদিল? ওয়াই না? জি স্যার। আচ্ছা, এখন এখানে ট্রিক্স, আমি করলাম কি, সি বিন্দুর সাপেক্ষে, এটা যেমন ও বিন্দুর সাপেক্ষে পি এর স্থানাঙ্ক হচ্ছে এটা, আমি এবার একটা ট্রিক্স অবলম্বন করলাম, এই যে এখান থেকে থিওরিটা বোঝার চেষ্টা করো। আমি এবার সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম বড় হাতের এক্স বড় হাতের ওয়াই, এখানে ধরেই সি বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে? মানে সি কে এবার অরিজিন ভাবছি, সি বিন্দুর সাপেক্ষে, স্যার, হ্যাঁ, জি স্যার। পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, মানে সি বিন্দুর সাপেক্ষে
পি বিন্দুর স্থানাঙ্ক হলো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। তাহলে ফিগার থেকে আমাকে বলো তো সিএস কি হবে, সিএস সরি এখানে আচ্ছা ধরলাম যে লম্ব টানলাম যখন এই পি হতে, বৃহৎ অক্ষকে ধরলাম হচ্ছে আর বিন্দুতে ছেদ করে, বৃহৎ অক্ষকে আর বিন্দুতে ছেদ করে, লিখে রাখো। তাহলে আমাকে বলো তো সিআর কি বলা যাচ্ছে কি বলতো, সিআর কি হঠাৎ বলো তো। আচ্ছা আমি স্যার পরে আসতেছি, স্যার প্লিজ পরে আসতেছি। এবার আমাকে বলো তো যদি সি বিন্দু সাপেক্ষে পি বিন্দু স্থানাঙ্ক মানে সিটাকে আমরা যদি মূল বিন্দু ধরি এবার, তাহলে উপবৃত্তটি সমীকরণ কি হয় অরিজিৎ? জি স্যার। উপবৃত্তটি সমীকরণ কি হয়? ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার না, জি স্যার। ক্যাপিটাল ওয়াই জি স্যার। স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 না। আমি যদি সি বিন্দু সাপেক্ষে পি বিন্দু স্থানাঙ্ক যদি আমি এক্স ওয়াই ধরি, তাহলে মানে সিটাকে আমি মূল বিন্দু ধরেছি, সি বিন্দু সাপেক্ষে তাহলে এই উপবৃত্ত, তাহলে এটা এক বৃহৎ অক্ষ, এটা ক্ষুদ্র অক্ষ হয়ে গেল না ও এতটুকু? জি স্যার, জি স্যার। জি তাহলে স্যার। আমি কিন্তু সি বিন্দু সাপেক্ষে করেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু ও বিন্দু সাপেক্ষে হিসাব করা। আচ্ছা বাদ বাদ দাও এখানে। এখন এখানে দেখো তো, এইখানে সি এক্স বলতে সি আর বলতে কি বোঝায় বলো তো? তো সবসময় কেন্দ্র থেকে আচ্ছা আচ্ছা সি আর। হ্যাঁ হ্যাঁ, সবকিছু কেন্দ্র থেকে মেজার করবো আমরা। সি আরটাকে অ্যাকচুয়ালি আমরা বড় হাতের এক্স ভাবি না? জি স্যার। দেখো বড় হাতের এক্স অ্যাকচুয়ালি সি আর বলা যায় না? জি জি স্যার। স্যার। আর সি আর কে আমার ছবি থেকে কি লিখতে পারি বলো তো, এম এন না? জি স্যার। ওই যে লম্ব না? হ্যাঁ স্যার, জি স্যার, পেয়েছি এমএন। এবার এম এনটাকে কি লেখা যায়, ও এন মাইনাস ও এম না? জি স্যার। বাট ও এম কে আলফা কি লেখা মাইনাস। যায়, না না এক্স, ও এন হচ্ছে এক্স, ও এম হচ্ছে আলফা। এই যে তাহলে দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু, ক্যাপিটাল এক্স এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস আলফা। আচ্ছা এবার ক্যাপিটাল ওয়াই ফিগার থেকে কি বলা যায় বলতে পারবা? ক্যাপিটাল ওয়াই ফিগার থেকে পি আর কে বলা হয় না অরিজিৎ? কেন জি বলো তো? স্যার। কারণ আমরা যদি সি কে স্যার মূল সি বিন্দু এর ধরি, সাপেক্ষে স্যার পি হচ্ছে আমার বড় এটা হাতের এটা এক্স বড় এক্স, হাতের ওয়াই। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ সি থেকে এক্স ইউনিট গেলাম আবার ওয়াই ইউনিট উপরে উঠলাম, তার মানে জি পি আর, স্যার। পি আর। তাহলে পি আর কে ফিগার থেকে কি লেখা যায় বলতো তো, পি এন মাইনাস আর এন না? জি স্যার। দেখো তো পি এন কে আমরা কি বলেছি, ওয়াই ধরেছি যে ওয়াই, বাট আর এন ফিগার থেকে কি লেখা যায়, সি এম না? জি স্যার। সমান্তরাল। তাহলে সি এম মানে কত, বিটা। এই যে বিটা। দেখো স্যার, তাহলে এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা। এখন এক্স আর ওয়াই এর ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে বসাও। তাহলে ইকুয়েশন 1 এ যদি সাবস্টিটিউট করি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার দিস, তাই না? জি স্যার। স্যার পড়াবিন্দুর আচ্ছা, ম্যাথ বেশি গুলো কঠিন না যেভাবে স্যার। জি করছিলাম স্যার। সেভাবে এটা প্রুফ করলাম। এক্স্যাক্টলি, ওই একই জিনিস। পরাবৃত্তর ক্ষেত্রেও একই ঘটনা, এখানে কিন্তু শুধুমাত্র স্যার ওইটার উপবৃত্তের ক্ষেত্রে। প্রুফটা একটু অন্যভাবে করছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি, আমি জানি বইয়ে এটা ওইভাবে করেছে, এটার ক্ষেত্রে আমি অন্যভাবে করেছি। এটা জি স্যার। বইয়ের মতো মানে একটু, এটা একটু অন্য ট্রিক্স, এই ট্রিক্সটা জানা উচিত তোমাদের সব স্যার এটা ফিজিক্স দিয়েই তো পড়ার মানে ম্যাথ মতো। করতে হবে। হ্যাঁ মানে আমার এটা লাগবে না, আমার এইটাই লাগবে, বুঝছি? জি তাহলে স্যার। এটা কখন অ্যাপ্লাই করব ভালো করে শোনো। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার আমি কখন এই থিওরিটা অ্যাপ্লাই করব। প্রথম কথা হচ্ছে যদি তোমার কেন্দ্র আমার জানা থাকে কোনোভাবে, অক্ষতা যদি জানা থাকে তাহলে তো এভাবে করবে, কিন্তু দেখবা পরীক্ষায় এত সহজভাবে দেওয়া থাকে না। পরীক্ষা দেওয়া থাকবে কি জানো, তোমাকে দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে, বুঝছি? মানে স্যার। পরীক্ষা তোমাকে দেওয়া থাকবে, এই থিওরি কখন অ্যাপ্লাই করবে আমি বলে রাখি। তোমাকে পরীক্ষায় দুটা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে অথবা দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, তবে স্যার ওই তোমাকে একটা দুটোর মধ্যবিন্দুই তো আমার কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তখন ওই দুইটাকে ইউজ করে মধ্যবিন্দু ফর্মুলা ইউজ করে কেন্দ্রটা বের করব। তারপরে আমি এই সূত্র ধরে আদার ফর্মুলা ইউজ করে, আদার ইনফরমেশন ইউজ করে এ আর বি এর মান বের করব। আদিল বুঝতে পারছো ব্যাপারটা কি? স্যার আরেকবার বলছি একটু। মানে আমি বলতে চাচ্ছি এই এই থিওরি প্রুফটা কখন হবে, মানে এই থিওরি প্রুফটা বলে এই থিওরি দিয়ে আমি কখন ম্যাথ করব। এই থিওরি দিয়ে ম্যাথ করব তখনই যখন আমি দেখব আমার দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কোশ্চেনে, অথবা দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বুঝছি? জি জি স্যার। স্যার। হ্যালো? জি জি স্যার। স্যার। এবং তুমি কি করবা, ওই যেহেতু, হ্যাঁ
হ্যাঁ, সি যেহেতু তোমার দুইটা উপকেন্দ্রের মধ্যবিন্দু, বুঝছো স্যার? জি স্যার। তাহলে জি মধ্যবিন্দু এই এর ইকো হয় কেন হ্যাঁ, আদিলের আদিলের? থেকে ইকো আসতেছে। আদিল এবার বলো তো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। এখন ঠিক আছে। তো এখন কি করব, দুইটা উপকেন্দ্রের, যেহেতু সি দুইটা উপকেন্দ্রের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু ফর্মুলা ইউজ করে কেন্দ্র বের করব, বুঝছো? জি স্যার। এরপরে হুম, হুম। আলফা বিটা জানবো, তারপরে আমরা অ্যাপ্লাই করবো। এখানে আবার একটা কথা আছে, তোমাকে যে দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেই উপকেন্দ্রের স্থানাঙ্কের মধ্যে কিন্তু আবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে উপকেন্দ্র দুইটার ভুজ অথবা কোটি সমান কিনা, ও বুঝতে ও, পেরেছি? জি স্যার, জি স্যার, সমান হলেই তো যদি তাহলে যদি সমান্তরালে। যদি সমান হয় তাহলেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। কিন্তু জি তেমন স্যার। ভাবে দেওয়া থাকলো যে অ্যাপ্লিকেবল হচ্ছে না, মানে হুম, কোনোটা কারো কোনো ভুজের সমান না, কোটিরও সমান না, হুম। বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমাদের এইটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে না। আমি পড়াবো, আমি আসছি। তাহলে এটা কখন প্রযোজ্য? যদি তোমার উপকেন্দ্রে মনে করো ভুজ দেওয়া আছে কত, মনে করো 5,1, আর এটা এস ফাইভ প্রাইম কমা মনে করো 5 না, মনে করো 10,1। দেখো তো, এই দুইটা উপকেন্দ্রের মধ্যে কোটি দুইটা শূন্য না? যদি কোটি দুইটা শূন্য থাকে, মানে এক, সরি শূন্য বলে, কোটি দুইটা একই না, 1 1, জি স্যার। তাহলে বুঝতে হবে এটা দিয়ে করতে হবে। তখন তোমাকে কেন্দ্র বের করতে হবে মধ্যবিন্দু দিয়ে, আলফা বিটা বের করবা। কিন্তু ধরো কোনো এইভাবেও হয়, যদি কোনো উপবৃত্তের তোমার কেন্দ্র এরকম বা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এরকম, অ্যাজ ফর এক্সাম্পল মনে করো লাইক 6,2, আর একটা এস প্রাইম দেওয়া আছে 6,8। দেখো তাহলে ভুজ কিন্তু সমান, ভুজ সমান জি স্যার। হলেও এটা দিয়ে করতে হবে। অর্থাৎ উপকেন্দ্র দুইটা যদি কোটি কোটি সমান থাকে, ভুজ ভুজ সমান থাকে, তাহলে এই ফর্মুলা দিয়ে করতে হবে। তবে ভুজ যদি সমান থাকে তখন কিন্তু মনে রাখতে হবে বি ইজ গ্রেটার দেন এ। আর যদি কোটির গুলা যদি সমান থাকে, যেমন আগেরটা দিয়েছিলাম, তাহলে এ ইজ গ্রেটার দেন কত, বি। 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 আমি যে ফিগারটা দিয়েছি স্যার, আমি যে ফিগারটিতে প্রুফ করেছি, এই ক্ষেত্রে শর্ত হচ্ছে ইজ গ্রেটার দেন বি। কিন্তু তোমার যদি এই প্রুফটা এরকম থাকে, ওই যে এরকম টাইপের যদি উপবৃত্ত থাকে না, এই যে এরকম টাইপের, তাহলে কিন্তু আবার স্যার বি ইজ গ্রেটার দেন এ। এ। আর ইয়ে বুঝতে পেরেছো? ওই জি যে জি স্যার, স্যার। সূত্র কি এটাই থাকবে? সূত্র এটাই থাকবে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্যার এই যে জি বি ইজ স্যার। গ্রেটার দেন এ বা এ ইজ গ্রেটার দেন বি, এর স্যার তাৎপর্যটা কি? ওই যে যদি উপকেন্দ্র দেখে বুঝতে হবে, উপকেন্দ্র দুইটা যদি ভুজ সমান থাকে তাহলে বি ইজ গ্রেটার দেন এ। আর দুইটা উপকেন্দ্রে যদি কোটি সমান থাকে, যেমন এটা ভুজ সমান, তাহলে বি ইজ গ্রেটার দেন এ ধরতে হবে। আর যদি এরকম থাকে মনে করো 5,2,6,2, তাহলে দেখো তো কোটি সমান না, তাহলে এ ইজ গ্রেটার দেন বি ধরতে হবে। আচ্ছা স্যার। এই যে দেখা যাচ্ছে না, কোটি কোটি সমান না, তাহলে এই কেসটা তার মানে ইজ গ্রেটার দেন বি। অর্থাৎ বৃহৎ অক্ষ তখন যদি এক্স অক্ষে সমান্তরাল হয়, আর ক্ষুদ্র অক্ষ যদি ওয়াই অক্ষে সমান্তরাল হয়। বুঝতে পেরেছো অরিজিৎ? আরে ছেলে স্যার বুঝতেছে বুঝছি না। স্যার, মানে লিখতেছিলাম জিনিসটা তাই আর কি। ও আচ্ছা, যদি দুইটা উপকেন্দ্রের কোটি সমান থাকে, তাহলে তুমি যদি বিন্দুগুলা স্থাপন করো, তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারবা জি স্যার। বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, তাহলে বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল ইজ গ্রেটার দেন বি। আবার যদি ভুজ দুটা সমান থাকে, বিন্দু দিয়ে স্থাপন করে যদি পরাবৃত্ত উপবৃত্ত অঙ্কন করো, তাহলে দেখবা বি ইজ গ্রেটার দেন এ। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর বৃহৎ অক্ষ অবস্থান করে। জি স্যার। বুঝছি? জি স্যার। জি স্যার। এটা খুবই তাৎপর্যপূর্ণ এই খেলা। আর অরিজিৎটা আদিল আদিল বলে তাসদের ক্লাসগুলো মিস করতেছে। অন- ও দেখে কতটুকু বুঝতে পারবে কে জানে, কোশ্চেন করলে তো ভালো হইতো এখন। আচ্ছা, তো আমি এটা এখন মোটামুটি পড়িয়েছি। তো এখন আরেকটা থিওরি আছে স্যার, আরেকটা থিওরি হচ্ছে যদি এইবার ওই যে মনে আছে, যদি তোমার দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্কে যদি কোনোটাই মানে ভুজও সমান না, কোটিও সমান না, তাহলে ওই ধরনের ম্যাথ থাকলে কিভাবে আমি ম্যাথ সলভ করব? এবার কি বুঝাতে পারছি অরিজিৎ, জি স্যার। আদিল? জি যদি স্যার। দুইটা উপকেন্দ্রের ভুজও সমান না, কোটিও সমান না, দুইটা উপকেন্দ্রের ভুজদ্বয়ও সমান না,
দুইটা উপকেন্দ্রের কোটি দ্বয়ের সমান না। যদি এরকম টাইপের ম্যাথ থাকে তাহলে একটা থিওরি অ্যাপ্লাই করে আমাদের করলে ইজি হয়। আজকে থিওরিটা পড়ে দিচ্ছি। সেটা হলো কোনো উপবৃত্তের, ঠিক আছে, ঠিক আছে, কোনো উপবৃত্তের কোনো বিন্দুর হ্যাঁ কোনো উপবৃত্তের কোনো বিন্দুর ফোকাস দূরত্বে, ঠিক আছে, জি স্যার। কোনো বিন্দুর ফোকাস দূরত্ব দ্বয়ের বলছি, দুইটা দূরত্ব হয়, আমি পরে বলতেছি। কোনো উপবৃত্তের কোনো বিন্দুর ফোকাস দূরত্ব দ্বয়ের সমষ্টি তার বৃহতাক্ষের দৈর্ঘ্যের সমান। বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান, ঠিক আছে। এইটা খুব একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট, বুঝছি? জি হ্যালো, স্যার। জি স্যার। এই থিওরিটা দিয়ে আসলে উপবৃত্ত অঙ্কন করা যায়, জানো? এই থিওরিটা দিয়ে আরেকভাবে উপবৃত্ত অঙ্কন করা যায়। এটা এমন, আমি তোমাদের উপবৃত্ত অঙ্কন করা শিখিয়েছি কিন্তু ওইভাবে যে একটা উপকেন্দ্র দেওয়া থাকবে, একটা নিয়ামক রেখা সমীকরণ দেওয়া থাকবে, একটা উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে, তাহলে কিভাবে উপবৃত্ত অঙ্কন করতে হয়। জি এবার স্যার। তারা স্যার বলতেছে কোন বিন্দুর ফোকাস দূরত্বদ্বয়ের সমষ্টি তার বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। দৈর্ঘ্যের সমান, হ্যাঁ। কোন উপবৃত্তের কোন বিন্দুর ফোকাস দূরত্ব দ্বয়ে, মানে ফোকাস দূরত্ব বোঝা, ফোকাস ডিস্টেন্স, ফোকাল দূরত্ব, স্যার ফোকাস দূরত্ব। তাহলে ধরলাম যে মানে ক্ষুদ্র যে অক্ষ, এই ক্ষুদ্র অক্ষের দুইটা বিন্দু তো আমার আছে। ওইটা কাজে লাগে নাকি? বুঝতে না আমি পেরেছো? বলছি যে ক্ষুদ্রাক্ষের মানে ধরেন, ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝছি বুঝছি, সেটা তো এটা কেন্দ্র তো দিয়ে যাবে। থিওরি। জি স্যার জি স্যার কোন জি স্যার। উপবৃত্তের কোন বিন্দু ফোকাস দূরত্ব দ্বয়ের, বা ফোকাল না, ওটা ফোকাস জি দূরত্ব দ্বয়ের ফোকাস ইংলিশে সমষ্টি। ফোকাল। ফোকাল, হ্যাঁ। সমষ্টি তার বৃহতাক্ষের দৈর্ঘ্যের সমান। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, এটা প্রুফ শিখতে হবে। বিষয়টা হচ্ছে এরকম যে আমি প্রথমে একটা উপবৃত্ত অঙ্কন করি, ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। আমি প্রথমে একটা উপবৃত্ত অঙ্কন করি, হ্যাঁ। ধরো এই এই হ্যাঁ, আচ্ছা, এটা হলো তার নিয়ামক রেখা একটা। দেখো, এটা আদর্শ সমীকরণ হইতে হবে এমন কোনো কথা নাই, বুঝছো? এটা যে কোনো ফর্মের জন্যই, বাঁকা তেরা যাই হোক, সব তলের জন্য এই থিওরিটা প্রযোজ্য। এটা হলো কেন্দ্র, আমি কিন্তু কোথাও এটা মূল বিন্দু দাবি করি নাই, ঠিক আছে। এটা হচ্ছে একটা শীর্ষ, এটা আরেকটা শীর্ষ, এটা হচ্ছে একটা উপকেন্দ্র, এটা হচ্ছে আরেকটা উপকেন্দ্র, এটা হলো জেড, এটা হচ্ছে জেড, এটা হলো জেড প্রাইম। ইয়ে, বুঝছি অরিজিৎ? জি স্যার। এইবার ভালো করে শোনো, এটা জিনিস মনে রাখবে, একটা জিনিস, উপবৃত্তের ক্ষেত্রে কোনো বিন্দুর ফোকাস দূরত্ব দুইটা পাওয়া যায়, পরাবৃত্তের ক্ষেত্রে জি যেমন স্যার। একটা পাওয়া যায়। ফোকাস দূরত্ব কোন একটা বিন্দু ফোকাস দূরত্ব একটাই হয় না পরাবৃত্তের ক্ষেত্রে, কারণ একটা জি ফোকাস স্যার। ছিল বলে। কিন্তু অর্ধেক তো স্যার। জি স্যার। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কোন একটা বিন্দু ফোকাস দূরত্ব দুইটা পাওয়া যায়, বুঝছি? কিভাবে, জি স্যার। খেয়াল করে দেখো। ধরো আমি কোনো একটা বিন্দু এটা নিলাম, উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই নিলাম, এই যে উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিলাম, তাহলে এই এস বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর ফোকাস দূরত্ব কত বলতে পারবা? এস পি না? জি স্যার। আবার এস প্রাইমের সাপেক্ষে পি বিন্দুর ফোকাস দূরত্ব কত? এস প্রাইম পি না? এফপি। জি স্যার। তো তারা বলতেছে তোমাকে প্রমাণ করতে হবে কি জানো? তোমাকে প্রমাণ করতে বলছে এই যে এই দুইটার জিনিসটা, টু প্রুভ দ্যাট, দেখো তোমাকে প্রমাণ করতে হবে যে কি, দেখো, এসপি টু প্লাস এস প্রাইম প্রুভ, পি ইকুয়াল টু এ প্রাইম। হ্যাঁ, টু প্রুভ দ্যাট এস পি প্লাস এস প্রাইম পি ইজ ইকুয়াল টু এ প্রাইম, এই যে বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। বৃহদাক্ষের দৈর্ঘ্য এটা না? জি স্যার। এই যে দেখো, যে কোনো বিন্দুর ফোকাস দূরত্ব দ্বয় সমষ্টি, এটা একটা ফোকাস দূরত্ব, এটা একটা সমষ্টি, বৃহদাক্ষের দৈর্ঘ্যের বৃহদাক্ষের সমান। সমান। স্যার একটি অরিজিৎ, আমি কোশ্চেন ছিল স্যার। স্যার বলো। উপবৃত্তের মতো স্যার এটা তো আর কেন্দ্র থেকে ফোকাস আর ফোকাস থেকে শীর্ষবিন্দুর দূরত্ব তো একই না। আমি বললাম, আমি কি বললাম?
না বললাম স্যার উপবৃত্তের মতো স্যার, এটাতে তো স্যার সিএস আর এএস একই না তো স্যার? সিএস আর এস কেন হবে? না 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 না, এটা জীবন আচ্ছা, সম্ভব না। সমান সমান কিনা স্যার? না না না, জীবন না। সি হতে জি সমান হতে পারে, সিএস আর সিএস প্রাইম সমান, জি সিএ স্যার। আর সিএ প্রাইম সমান। ঠিক জি আছে স্যার। না জি স্যার। অরিজিৎ? জি স্যার। আচ্ছা, এখন আমরা এটা প্রমাণের জন্য কি করবো জানো? পি বিন্দু হতে দেখো এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের না, এই যে বৃহৎ অক্ষের সমান্তরাল করে আমি একটা লম্ব রেখা আঁকবো যা কিনা দুইটা অক্ষকে ছেদ করে, দুইটা রেখাকে ছেদ করে। বুঝতে পেরেছো? এই যে জি স্যার। একটা ধরলাম এম বিন্দুতে ছেদ করলো, আর একটা হচ্ছে এম প্রাইম বিন্দুতে ছেদ করলো, এটা লম্ব কিন্তু। তাহলে এবার আমাকে বলো তো, আমি এই ফোকাসের ক্ষেত্রে আমি কি বলতে পারি বলো তো? এস পি বাই পি এম ইজ ইকুয়াল টু ই না? এসপি বাই পি। জি স্যার। ওই যে ফোকাল ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেম। জি এবার স্যার। আমাকে বললো তো ই তো ই এর মতো থাকলো, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। এবার অঙ্কনে কি করব, পি হতে এই বৃহৎ অক্ষের উপর একটা লম্বটা নি, পিএন, পিএন। তাহলে আমাকে একটু বলতে পারবা স্যার, ছবি থেকে বলতে পারো, সবকিছু তো কেন্দ্র থেকে হিসাব করতে হয়, তাহলে জি সিএন কত হবে? অরিজিৎ বলতে পারবা হোয়াট ইজ সিএন? স্যার। স্যার এক্স। সি এ প্রাইম। এক্স এক্স। আচ্ছা ওইভাবে। এই যে সি হতে এত এক্স ইউনিট জি গেলাম, স্যার। আর পিএন কত? ওয়াই। ওয়াই। অরিজিৎ বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে ফিগার থেকে দেখো তো পিএম কে আমি লিখতে পারি কত? জেড এন না? কারণ সমান্তরাল বলে, লম্ব টানার কারণে এই পিএম আর জেড এন সমান হয়ে গেল না? অরিজিৎ, জি এই যে স্যার। একই সমান, একই রেখার সমান্তরাল না, এই রেখাটা এই রেখার সমান্তরাল, পিএন লম্ব জি টানলাম, স্যার, তাহলে পিএম সমান জেড এন। জেড এন। আদিল ঠিক আছে? জি স্যার। আর যেহেতু আমি সবকিছু সি হতে মেজার করব, তাহলে জেড এনটাকে আমরা দুই ভাগে ভাগ করে লিখতে পারি, সি, সিটাকে ব্যবহার করে। একটা হচ্ছে সি জেড আর একটা হচ্ছে সি এন না? জি স্যার। আচ্ছা, কেটে যাবে, আবার জয়েন করো। আচ্ছা। সি জেড মানে কি বলতে পারো তো? সি জেডটাকে কি বলা হয়? সি জেড হচ্ছে কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব না জি স্যার। অরিজিৎ? জি স্যার। তাহলে কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্বকে আমরা নর্মালি থিওরিতে কি বলেছিলাম? এ বাই ই না? ভালো করে দেখো, জি। ও যে গত ক্লাসের থিওরি। জি স্যার। সব সময় উপবৃত্তের ক্ষেত্রে আর অধিবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা, উপবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্তের ক্ষেত্রে সব সময় মনে রাখবা কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব এ বাই ই। অধিবৃত্তেও একই ঘটনা আসবে দেখবা। আর সি এনটাকে আমরা ধরেছি কত? এক্স। আর উপকেন্দ্র থেকে, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কত? এই না? জি স্যার। জি স্যার। এটা মনে রাখতে হবে কিন্তু। তাহলে আমরা এটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম, এস পি ইজ ইকুয়াল টু কত, এক নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে। এবার আসি হচ্ছে এস প্রাইম পি এর ক্ষেত্রে, আরেকটা উপকেন্দ্রের থেকে। আরেকটা উপকেন্দ্রের থেকে আমরা কি বলতে পারি বলতো? স্যার আমরা জয়েন করি আবার তারপরে করবেন। আচ্ছা, হ্যালো। জি জি স্যার। স্যার। হ্যাঁ, আসছি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ইসে অরিজিৎ, আদিল দেখো, এবার হচ্ছে আমরা এস, এই উপকেন্দ্রের জন্য হিসাব করব। দেখো, পি বিন্দু সাপেক্ষে এটা ফোকাল ডিস্টেন্স হচ্ছে এস প্রাইম পি, তার লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব কিন্তু পি এম প্রাইম। এটা অনেকে জানে না। এটা কেন, এই থিওরিটা মাথায় রাখবা, যখনই কোনো এস প্রাইম উপকেন্দ্র নিয়ে কাজ করবে তাহলে এই নিয়ামক রেখার কোনো কাজ নাই, এটা নিয়ে কাজ করতে হয়। আবার যখন এই এটা এই জন্য বলা হয়
এই উপকেন্দ্রের জন্য সংশ্লিষ্ট নিয়ামক রেখা হচ্ছে এইটা। আবার এই উপবৃত্তের এই উপকেন্দ্রের জন্য সংশ্লিষ্ট নিয়ামক রেখা হচ্ছে এটা। কাছে যেটা থাকে তার জন্য এটা হিসাব করবো আমরা। তাহলে এই জন্য আমরা কি লিখবো বলতো? এস প্রাইম পি আর হচ্ছে পি এম প্রাইম ইজ ইকুয়াল টু অলওয়েজ রেশিওটা ই হবে, তারপরে এস প্রাইম পি, তাহলে ই ইন্টু পি এম প্রাইম। তাহলে ফিগার থেকে দেখো তো পি এম প্রাইম কে আমরা কি লিখতে পারি, কেউ বলতে পারবা? দেখি তো পি এম প্রাইম কে কি বলা যায়? স্যার পি এম প্রাইম এটা স্যার না? এন, জি স্যার এন জেড প্রাইম। এবার এন জেড প্রাইম কে সি এর সাপেক্ষে কিভাবে লেখা যায়? সি জেড প্রাইম মাইনাস সি এন সি না? এন, জি স্যার। এবার সি জেড প্রাইমও তো হলো কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, অর্থাৎ ই এই, আর সি এন মানে কত? এক্স। এরকম না ঘটনাটা? জি স্যার। জি স্যার। তাহলে এস প্রাইম পি হচ্ছে এইটা, তাহলে 2। এবার দেখো আমাদের প্রুফ করতে বলছে যোগ, না? তাহলে আমরা 1 আর 2 কে যোগ করব, না ঘটনাটা? জি 1 স্যার। আর 2 কে যোগ যোগ এস পি আর এস প্রাইম পি, আর যোগ করলে দেখো মজার বিষয়, ই এক্স প্লাস ই এক্স আর মাইনাস তাই কাটা ই যায় এক্স স্যার। ক্যান্সেলিং চলে গেছে। তাহলে থাকে হচ্ছে 2 ইন্টু ই ইন্টু এ বাই ই, না? তাই ই চলে গেল। তাহলে এস পি প্লাস এস প্রাইম পি ইজ ইকুয়াল টু 2a। এই ঠিক আছে যেটা স্যার স্যার? এ তাহলে প্রাইম। আমরা অলরেডি ধরে নিছি না কেন্দ্র থেকে আহ শীর্ষবিন্দু দূরত্ব অলওয়েজ এ। এ, তাহলে জি আমরা স্যার। 2a মানে হচ্ছে আমরা লিখতে পারি না এ এ প্রাইম। জি স্যার। এই হলো স্যার ঘটনা। এই বুঝাতে পেরেছি অরিজিৎ? জি জি স্যার। স্যার। এই দেখো, এটা কখন অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে যে কোনো অবস্থানের জন্য এটা অ্যাপ্লিকেবল। অর্থাৎ উপকেন্দ্র যদি তোমার ওই উপকেন্দ্র দুইটার যদি ভুজ সমান থাকে অথবা উপকেন্দ্র দুইটার যদি কোটিও সমান থাকে, প্রত্যেক ক্ষেত্রে এইটা প্রযোজ্য। তবে এটা আমরা তখনই ইউজ করি বেশি যখন আমি দেখব যে দুইটা উপকেন্দ্রের অথবা দুইটা শীর্ষের ভুজদ্বয় অথবা কোটিদ্বয় কোনোটাই সমান না, বুঝছো? এবং তার বৃহত্তকের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে স্যার, গ্যারান্টি। আমি কি জি বোঝাতে স্যার। পারলাম জি স্যার। অরিজিৎ? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমার সত্যতা যাচাই করি। সেটা হলো তুমি চলে আসো হচ্ছে ইসেতে, এক্সাম্পল, লাস্টের এক্সাম্পলে দেখো একটা ম্যাথ আছে তোমাদের জন্য। ও তোমাদের তো দেয় নাই মনে হয়, না? ও না, এক্সাম্পল 5টা দেখো অরিজিৎ, এক্সাম্পল 5 দাগায় রাখো। এটা বুয়েটের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, অ্যাডমিশনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা কি স্যার এরকম স্যার, উপবৃত্তের কেন্দ্রদ্বয় এস মাইনাস ওয়ান কমা হ্যাঁ মাইনাস ওয়ান। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো একটি উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে এস এস প্রাইম, বৃহত্তকের পরিমাণ দেওয়া আছে। তাহলে তো আমাদের থিওরিটা তো এরকমই ছিল, না? দুটা জি স্যার। প্রকাশদ্বয়ের সমষ্টি তার বৃহত্তকের দৈর্ঘ্যের সমান, না? তাহলে বৃহত্তকের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা করলাম কি, দেখো এখানে ভালো করে খেয়াল করে দেখো, এটা যে এইটা দিয়ে করতে হবে সেটা প্রমাণ হলো উপকেন্দ্র দুইটার ভুজদ্বয় কোনোটাই সমান না, কোটিদ্বয়ও সমান না। দেখো তো, প্রথমটার ভুজ হচ্ছে -1, দ্বিতীয়টার ভুজ হচ্ছে 1, সমান না। প্রথমটার ভুজ হচ্ছে কোটি হচ্ছে -1, দ্বিতীয়টার কোটি হচ্ছে 1, সমান না। তার মানে আমাকে বাধ্য এটা করতে হবে। দেখো এখানে লিখছি, মনে করি উপবৃত্তের উপর পি যে কোনো একটা বিন্দু। তাহলে আমরা জানি যে ছবি এঁকে ফেলবা, সাথে সাথে রাফ ছবি এঁকে ফেলবা, রেখে এঁকে বলে দিবা এস এস প্রাইম। তাহলে যে এস এস স্থানাঙ্ক দেওয়া আছে, এস পি এর দূরত্ব বের করছো, এস প্রাইম পি এর দূরত্ব বের করছো, বৃহদাক্ষ দৈর্ঘ্য। এরপরে তো 19 এর নিয়ম, যে স্কোয়ার রুট তাড়ানোর জন্য একটাকে ডান দিকে শিফট করতে হয়, না বর্গ করতে হয়, ক্যালকুলেশন করে দেখো একটা চলে আসছে কিছু। দেখছো ইসে জি স্যার। জি স্যার। অরিজিৎ? জি স্যার। এটা স্টার মার্ক দিয়ে রাখো, বাসায় প্র্যাকটিস করবো, লিখে রাখো। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এইবার আমি আসি এই কাহিনীতে। দেখো আমি ডিফারেন্স বোঝাচ্ছি তোমাদেরকে, বিষয়টা বোঝানোর চেষ্টা করি যে কখন কোন সময় কি ম্যাথ করব। ঠিক আছে? তাহলে থিওরি না বুঝতে পারলে স্যার কোনো কিছু হবে না। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম উপকেন্দ্র দুটার ভুজ কোটি কোনোটাই সমান নাই, অর্থাৎ কেন্দ্র বের করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবা, কেন্দ্র তখনই প্রয়োজন আছে যদি তোমার চোখে পড়ে যে দুইটা উপকেন্দ্রের ভুজদ্বয় সমান অথবা কোটিদ্বয় সমান। এবার চলে আসো 2-এর 1-এ, এবার চলে আসো 2-এর 1-এ। এই যে স্যার আমি যে এইভাবে পড়াইতেছি,
একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে স্যার, তখনই বুঝতে পারবা কখন কোন সময় কি ম্যাথ করতে হবে স্যার, বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, 2 এর 1 নাম্বার কোশ্চেনটা পড়ো একটু স্যার, কি বলছো? স্যার একটি উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় 1 -1 5 -1 এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 8 হলে সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, আমরা এখন ম্যাথে ঢুকলাম থিওরির সাথে কম্বিনেশন করার জন্য। কই জানি কোশ্চেনটা, দাঁড়াও। হ্যাঁ, একটি উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। এই ধরনের ম্যাথ থাকলেই তোমার চোখে পড়তে হবে যে উপকেন্দ্রগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি উপকেন্দ্রদ্বয়ের কোটিগুলো সমান না, -1 না। জি স্যার। তার মানে তোমার মাথার মধ্যে সেট করে ফেলতে হবে যে স্যার বলছে ওই থিওরি দিয়ে করতে হবে, অর্থাৎ কেন্দ্র বের করে ম্যাথ করতে হবে এবং ওই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই আলফা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এটা দিয়ে করতে হবে। এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আদিল ঠিক আছে? জি স্যার। তাহলে কি বলবো যে ধরি বা মনে করি, ঠিক আছে, ধরি এস, প্রথমটা এস কত -1 না, এবং দ্বিতীয় উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? স্যার 5 -1। ও এটা হলো 1 - 1, তো এটা হলো 5 - 1, তাহলে 1 - 1 আর এটা হবে কত? 5 -1। 5 - 1, এই যে ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের কোটি সমান, এই যে সাথে সাথে এই কথাটা বলে দিবা, যেহেতু উপকেন্দ্রদ্বয়ের কোটি সমান, এই কথাটা বলতে হবে, যেহেতু হ্যাঁ উপকেন্দ্র দ্বয়ের, দেখো যেহেতু উপকেন্দ্র দ্বয়ের কোটি দ্বয় সমান না, জি স্যার। জি স্যার। কোটি দ্বয় বললে কোটি সমান বললে বুঝতে হবে, কোটি দ্বয় বলা লাগবে না, গ্রামাটিক্যালি তো দুইটা দ্বয় দ্বয় লেখা লাগে না, হ্যাঁ, বাহুল্য। জি স্যার। বাহুল্য দোষ। হ্যাঁ, যেহেতু উপকেন্দ্র দ্বয়ের কোটি সমান, সুতরাং কি হবে বলতো, উপকেন্দ্র দ্বয়ের কোটি সমান, সুতরাং এর বৃহদাক্ষ না, সুতরাং এর বৃহদাক্ষ না জি স্যার। এক্স অক্ষের সমান্তরাল হবে। এবার ক্লিয়ার? এই কথাটা বলতে হবে। যদি কোটি সমান হয় তাহলে মনে রাখবা বৃহদাক্ষ এক্স অক্ষের সমান হয়, আর যদি মানে বৃহদাক্ষ এক্স অক্ষের সমান, আর যদি ভুজদ্বয় সমান হয় তাহলে বৃহদাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। দেখো তার মানে যদি এটা ছবি আঁকি, ছবিটা কি রকম হবে, এটা ছবি আঁকলে ভালো হয়, ঠিক আছে। এটা ধরো মূল বিন্দু, তাহলে যেহেতু 1 - 1 এখানে, 5 - 1 এখানে, তাহলে আসলে এই বৃহদাক্ষ এই রেখার উপর অবস্থিত, তাহলে 1 - 1 মনে করে এখানে আছে, 5 - 1 মনে করে এখানে আছে, এই যে উপকেন্দ্র না স্যার। তাহলে ধরো নাও আমার এইরকম উপবৃত্তটা হবে না অরিজিৎ, তাহলে মাঝখানে স্যার। হচ্ছে সি কেন্দ্র, এই যে মাঝখানে হচ্ছে স্যার কেন্দ্র সি না, তাহলে এটা হচ্ছে এস, এটা হলো এস হচ্ছে 1 - 1 না নিচে, আর এটা হলো এস প্রাইম কত 5 - 1 না। জি স্যার। এই যে দেখো স্যার, এখানে মূল বিন্দু থেকে 1 গেলাম, এই যে -1 গেলাম, আবার এখানে 1 2 5 ইউনিট গেলাম, আবার -1 আসলাম, ঠিক আছে না স্যার। জি স্যার। এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস না। ধরো এটা হলো শীর্ষবিন্দু, এটা হচ্ছে আরেকটা শীর্ষবিন্দু, ঠিক আছে। কেন্দ্র হচ্ছে দিস, তাহলে এখানে একটা লম্ব টানো, লম্ব টানো, এই তো ঠিক আছে। জি স্যার। নিয়ামক রেখা দিতেও পারো না দিতে পারো, এটা কোনো সমস্যা নাই। তাহলে আমি এই ধরনের ক্ষেত্রে বলছিলাম কি বলতো, এই ধরনের ম্যাথ যদি থাকে, দেখতে পাই যে কেন্দ্র দ্বয় এক্স সমান, মাইনাস। না না কোটি দ্বয় সমান, অথবা হ্যাঁ, তাহলে আমাদের সাথে সাথে কেন্দ্র বের করতে হবে না অরিজিৎ, বলছিলাম না? জি জি স্যার। কেন্দ্র সবসময় কি মূল বিন্দু না, মূল বিন্দু বলে মানে মধ্যবিন্দু না। জি স্যার। তাহলে ভুজদ্বয়ের গড় আর কোটি দ্বয়ের গড় স্যার অভেদ হয়, চিহ্ন কেন দিলেন? ওই যে সি বিন্দু স্থানাঙ্ককে বোঝাই এক্ষেত্রে। স্যার ওই এটা সি কি মানে রেখা আমরাও দিতে পারবো নাকি আপনি জাস্ট দিতে দিবেন? পারবা কোনো সমস্যা নেই। তোমাদের সবচেয়ে ভালো হয় যে সি বিন্দু স্থানাঙ্ক কথাটা নিয়ে বললে, জি স্যার। আমরা লেকচারে দেই, কিন্তু এটা এখন হয়ে গেছে ট্র্যাডিশন, কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে স্যার, এই যে কেন্দ্র কিন্তু এটা যদি 3 হয় যে -1, তাহলে কেন্দ্র কিন্তু পেয়ে গেছে কত
এই যে স্যার 3 - 1। 3, তাহলে minus আমাদের 1. তাহলে সুতরাং উপবৃত্তটির সমীকরণ কত হবে? উপবৃত্তটি না জি স্যার। সমীকরণ কত হবে? x মাইনাস আলফা না X minus 3 হোল whole স্কয়ার square, বাই a x স্কয়ার plus 1 whole square. y প্লাস 1 না হোল জি স্কয়ার স্যার। বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 1। এই যে স্যার, ওটা যদি এবার বুঝতে পেরেছি জি স্যার। ঘটনাটা কি? হ্যালো, জি স্যার। জি স্যার। এই হচ্ছে আমাদের বিষয়। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার বৃহৎ-অক্ষের দৈর্ঘ্য তো কাজেই লাগলো না। এবি কোনটা? বের করতে হবে না বৃহৎ-অক্ষের দৈর্ঘ্য? আরে আছে ঘটনা, এখনই কি শেষ হলো নাকি? তোমাকে তো ও এই আর বি এর ভ্যালু বের করতে হবে না? ও আচ্ছা, জি স্যার, জি স্যার। আচ্ছা এখন, স্যার 2a সমান তো 8। হ্যাঁ এখন দাঁড়াও আমি একটু কথা বলে নিই, একজন ফোন দিয়েছে। জি স্যার। হ্যাঁ হ্যালো, জি স্যার। ও একটা ফোন আসছিল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন দেখো, এখন আমাদের এ আর বি এর ভ্যালু বের করতে হবে না অরিজিৎ? জি স্যার। আচ্ছা এখন কিভাবে বের করবো? আমাকে কি দেওয়া আছে কি বলতো, বৃহৎ-অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে না? জি স্যার। তাহলে আমরা জানি যে বৃহৎ-অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। এটার জন্য যদি হয় বৃহৎ-অক্ষ তো 2a না? জি স্যার, তাহলে a equal to 4. তো বৃহৎ-অক্ষ দেখো তো, এটা বৃহৎ-অক্ষ হচ্ছে কত, 2a না? জি স্যার। বৃহদাক্ষ হচ্ছে তোমার এ এ প্রাইম কত, 2a। সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 2a ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে অরিজিৎ? 8. 8। এই যে স্যার আমরা জেনে গেছি 4 এর ভ্যালু, তার মানে এ ডান। জি স্যার। এবার হচ্ছে বি, এই বি কিভাবে বের করব? ট্রিক্স আছে, এটা খাতায় লিখে রাখবা, স্যারে বলছে এই কথাটা, এই কথা প্রত্যেকটা কথার অনেক মানে আছে, লিখা না রাখলে মনে থাকে না, মনে রাখবা, বোর্ডে জি ভুলে চলে যাবা। এখন কি করব, কারো কি আইডিয়া আছে অরিজিৎ? বলো তো, কয়েক মিনিট চিন্তা ভাবনা করো তো, এখন আমরা কিভাবে স্যার বি এর বৃহদাক্ষ ভ্যালু আর বের ক্ষুদ্রাক্ষের মধ্যে কোনো সম্পর্ক আছে? না, একটা জিনিস মনে রাখবা। স্যার আমি স্যার এই কাজটা করতে পারি না স্যার, সি বিন্দুতে স্থানাঙ্ক দেওয়া আছে স্যার। হ্যাঁ, আমি স্যার এ আর সি এর মাঝে দূরত্ব নির্ণয় করলাম, তারপর স্যার পৃথাগোরাস দিয়ে করে ফেললাম, যেহেতু এটা এ আর লম্বই সি আছে। এর দূরত্ব, এ আর সি এর দূরত্ব, এ আর সি এর দূরত্ব তো তুমি জানো হচ্ছে এ না এখন 4। জি স্যার। জি কিন্তু স্যার। এটা কি কোঅর্ডিনেট জানো? না স্যার। আমার তো দরকার হলো বি দরকার, আমার এতটুকু দরকার, এই যে এটার কোঅর্ডিনেট দরকার, এটার লেন্থ আহ, দরকার। তাহলে তো ওইটার সাথে কোনো সম্পর্ক নাই। যদি আমি বি এর না কোঅর্ডিনেটটা স্যার, কোনোভাবে না জানতে স্যার। পারতাম, জি বি স্যার। এর কোঅর্ডিনেট জানতে পারতাম তাহলে হয়তো। এটা ট্রিক্স মনে রাখো, তোমার সবসময় জেনে রাখবা, যদি তুমি কোনো সময় এ জানো তাহলে তোমাকে উৎকেন্দ্রিকতা জানতে হবে, উৎকেন্দ্রিকতা জানলে তুমি বি জানতে পারবে। অর্থাৎ এই ম্যাথটার ক্ষেত্রে তোমার যদি উৎকেন্দ্রিকতা বলে দেওয়া থাকতো তাহলে ইটস ওকে, তাহলে আর কাজ করতো না, উৎকেন্দ্রিকতা ফর্মুলা ইউজ করে ফেললাম। এটাই কিন্তু বড় ফ্যাক্টর। তাহলে স্যার এখানে তো উৎকেন্দ্রিকতা নাই, তাহলে তো স্যার বিপদে পড়ে গেলাম। কোনো সমস্যা নাই, তুমি লিখে রাখো, যখনই কোনো ম্যাথে দেখবো আমরা, এখানে লিখে রাখো, স্যার বলছে একটা লাল কালি দিয়ে নোট করে রাখো, যখনই আমি লিখবো যে যে দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে অথবা দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব ফর্মুলা ইউজ করতে হবে। অর্থাৎ উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কোনো না কোনো জায়গায় ব্যবহার করতে হবে, এটা লিখে রাখো, ঠিক আছে? স্যার এইবার দেখো তো উপকেন্দ্র বা স্যার। শীর্ষবিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্বের স্যার ফর্মুলা। হ্যাঁ এস এস প্রাইম যে সমীকরণ সেটা নির্ণয় করে নাকি? হ্যাঁ হ্যাঁ, না না, এস এস প্রাইমের ফর্মুলাই তো আছে। আমরা জানি কি দুইটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? যদি বৃহৎ-অক্ষ এক্স অক্ষ সমান্তরাল হয় তাহলে দুটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae, ভুলে গেছো? থিওরিতে বলেছিলাম। না স্যার সেটা তো বলে আছে। ওইটাই স্যার এখানে 2ae। অথচ আবার এস এস এর ফর্মুলা তো আমরা জানতে পারি দুইটা কোঅর্ডিনেট জানা থাকলে, এই যে দুই বিন্দু মধ্যবর্তী দূরত্ব আদিল, জি স্যার। এইটা ইউজ করতে হবে স্যার। তাহলে কত হয়, 4 4 16, 4 না এখানে? জি স্যার। এবার এর ভ্যালু কত, 4। তাহলে তাহলে এর ভ্যালু কত আসলো, যে হাফ। এই যে স্যার জেনে গেছি অরিজিৎ, ঠিক আছে এবার?
জি স্যার। এই যে স্যার, এই হলো হিসাব নিকাশ আমাদের, ঠিক আছে? 1/2 জি স্যার। এবার ই জেনে গেছি, এ জানি, এখন কোনো ব্যাপার না, কারণ এরপরে দেখো স্যার, এরপরে ই এর ফর্মুলাটা কি? ই তো জেনে গেছি, বাট ই এর ফর্মুলাটা কি? স্কোয়ার রুট অফ 1 মাইনাস কত, বি স্কোয়ার বাই এ স্কোয়ার না? যদি এ বড় হয়ে থাকে, এটা এ বড় না? জি স্যার। যেহেতু আমরা বলছি বিরোধক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এ ইজ গ্রেটার দেন বি। স্যার তাহলে এখন পর্যন্ত স্যার শিওর, তো স্যার এক্স অক্ষের সমান্তরাল থাকলেই এ বি এর চেয়ে বড়। হ্যাঁ হ্যাঁ, এই যে যখন এক্স ও অক্ষ হ্যাঁ লম্ব, স্যার, জি স্যার, বুঝছি স্যার, বুঝছি এবার স্যার, জি বর্গ করে দাও, বর্গ করে দাও, বর্গ করে দাও স্যার, বর্গ করে দাও। বর্গ করে দিলে কত হয়? বর্গ করে দিলে 1/4। তাহলে 1 মাইনাস হচ্ছে কত, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ার মানে 4 4 16 না? জি স্যার 16। বি বাই 16, 1 মাইনাস 1/4, তার মানে 3/4। তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত? 3/4 16। 4 4 4 স্যার, 16, 3 4 12। 12 স্যার। তাহলে বি স্কোয়ার হচ্ছে 12। জি স্যার। তাহলে আমরা এই যে এ আর বি এর ভ্যালু ইকুয়েশন 1 এ সাবস্টিটিউট করে দিই না স্যার? এই যে এর ভ্যালু হচ্ছে 4 4 16, বি স্কোয়ার ভ্যালু হচ্ছে 12। দেখো আনসার হয়ে গেছে। ইন্টারেস্টিং ম্যাথ না? জি স্যার। অরিজিৎ, জি স্যার। দেখছো থিওরি বুঝতে পারলে ইজি না? এখন এই যে যদি আমরা থিওরি যদি না বুঝি, তাহলে এটা কেমনে হয় বলো তো? অথচ এই ম্যাথটা ওই থিওরি দিয়েও করা যাবে, কিন্তু ওই ম্যাথটা যেটা এক্সাম্পল 5, জি এক্সাম্পল স্যার। 5 এর যে থিওরিটা দিয়েছে, এটা সব ম্যাথের জন্য প্রযোজ্য। এই ধরনের ইনফরমেশন থাকতে, এটা সমান হোক আর না হোক, কিন্তু এক্সাম্পল 5 এর যে ইনফরমেশন দেওয়া আছে, ওইটা দিয়ে এই ম্যাথ করতে পারবে না। আমি কি বুঝাতে পারলাম? স্যার একবার জি স্যার, মানে স্যার। এক্সাম্পল 5 এর এইটা দিয়ে আমি এটা করতে এটা পারবো করতে না। পারবে না, কারণ এটা শর্তই তো আছে, বৃহতাক্ষ হ্যাঁ জি এক্স স্যার। অক্ষ অথবা একের সমান্তরাল। ওটা তো সমান সমস্যা না, ওটা বাঁকা হয়ে গেছে, জি স্যার, বুঝছো না? বুঝছি স্যার। জি এই স্যার। কারণে এটাতে হবে জি না, স্যার, এটা এই হলো এই টাইপের। সমস্যাটা পরাবৃত্তে হইতেছিল, মানে সবগুলো বুঝতে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, করার পর স্যার এইরকম এখন এই টাইপের। জিনিসগুলো বুঝতে পারি। প্রথম যখন করতে যায় হ্যাঁ, তখন হচ্ছে ঝামেলা হইতো। রাইট রাইট রাইট, বুঝতে পেরেছি। জি স্যার। কনসেপচুয়াল ম্যাথ মানে আমার কাছে এগুলো ভালো লাগে, মানে যারা এটা বুঝতে পারে না, না বুঝতে পারলে তো অনেক বিপদ। বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে খুব মজার জিনিস, মনে রাখবা, তাহলে তার কাছে কোনো সমস্যা হয় না, বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে এটা আমরা মুছে ফেলতে পারি না? জি স্যার। তাহলে আমরা মোটামুটি কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার করে ফেলছি। এখন আমাদের ম্যাথ সম্বন্ধে আমরা কাজ করতে পারবো, বুঝতে পেরেছো? জি জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ম্যাথ গুলো একটু করতে থাকি। সেটা হচ্ছে ওই টাইপের ম্যাথ বাকি আছে আমাদের। ওই যে 7 ম্যাথ, দেখো স্যার 7 ম্যাথে কি বলছে? এই যে দেওয়া আছে না স্যার, দেখাও যে, বা অক্ষর 7 একটা ম্যাথ, হ্যাঁ, এই 7 2 নাম্বারই দেখো স্যার কি বলছে, 7 2। আমি এটা দিয়ে সব করব, দেখাও যে এত সমীকরণ কি একটা উপবৃত্তকে নির্দেশ করে এবং এই উপকেন্দ্র যদি স্থানাঙ্ক নির্ণয় করে, আমি সব প্রপার্টিজ বের করব। হ্যাঁ, বুঝতে পেরেছো জি স্যার। অরিজিৎ? জি স্যার। দেয়া স্যার আছে কি? ক্ষেত্রফল বলতে স্যার। আর আচ্ছা উপবৃত্তের ক্ষেত্রে বলা হচ্ছে পাই এ বি, লিখে রাখো ফর্মুলা। আচ্ছা স্যার। দেখো পাই এ বি ফর্মুলা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই ফর্মে আনতে পারলেই ফর্মুলা থেকে ক্ষেত্র হচ্ছে পাই এ বি। এটা আসলে বুয়েটে আসছিল, তো চুয়েটে আসছিল অ্যাডমিশনের ম্যাথ। এটা হলো স্যার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলাই দিছিল, এই কারণে এটা আসলে এই চ্যাপ্টারের বিষয় না। স্যার ক্ষেত্রফল বলতে স্যার আমি তো স্যার ই দিয়েও করতে পারি না, শুধু এন মান বের ইন্টিগ্রেশন, করে? না স্যার, মানে ইন্টিগ্রেশন মানে না, স্যার সূত্র, কেন? এটা মানে হলো স্যার ফর্মুলা। স্যার ফর্মুলা তো স্যার ঠিক আছে, মানে স্যার ফর্মুলার মধ্যে এ এর মানটা স্যার সমীকরণ গঠন করা ছাড়াই যদি আমি এর মান পাই যাই, তাহলেই তো কেমনে হয়ে যায়। বাবা, কেমনে বাবা এর মান? স্যার উপক্ষেত্রের ক্ষেত্র উপবৃত্তের ক্ষেত্রফলের কোনো সূত্র আমরা পড়ছি? না না, এটা হলো ফার্স্ট পেপারের জিনিস, আসলে বুঝতেছো না কেন? এটা হলো ও ভুলে এখানে দিয়ে না দিচ্ছে স্যার, ফার্স্ট পেপারে এটা। ছিল কিনা সূত্রটা তাই বলতেছিলাম। হ্যাঁ ছিল ছিল স্যার, ভুলে গেছো। 10.7 এ তুমি তো ইন্টিগ্রেশন পড়ছিলে না আমার কাছে? জি স্যার। স্যার 10.7 এ মনে নাই? ও এক্স স্যার, স্কোয়ার। ইন্টিগ্রেশন তো শেষ হয়নি স্যার আমাদের। ও শেষ হয় নাই? না ও স্যার। কয়েকটা অধ্যায় বাকি আছে না, জি স্যার। এই জন্য পারতেছো না।
এই জন্য এটা পারতেছো না যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার 1 এই উপবৃত্তের মোট ক্ষেত্রফল নির্ণয় করো। তা ইন্টিগ্রেশন করে দেখা গেছে যে ক্ষেত্রফল হয় পাই এ বি। যদি কোনো পরাবৃত্তের উপবৃত্তের সমীকরণকে এরকম আদর্শ ফর্মে নিয়ে আসো, তার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যেরকম টাইপের যে ক্ষেত্রফল, তার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয় পাই এ বি। এর মান জানলে বি এর মান জানলে ফর্মুলা বসে দিলে হয়ে যায়। আদিল বুঝতে পেরেছো? জি স্যার। লিখে রাখো। জি স্যার লিখেছি। আচ্ছা, এখন আহ, আমাদের এখানে এই কোশ্চেন গুলো পরীক্ষা কিন্তু আসে 7 থেকে, বুঝছি? জি স্যার। সাথে যে ম্যাথগুলো পরীক্ষা আসে এখানে বলা হবে যে এই সমীকরণটি দেখাও যে সমীকরণটি একটা উপবৃত্ত সমীকরণকে নির্দেশ করে। এটা হলো প্রথম কথা। তারপরে বাকিগুলো আমরা আনতে পারবো। তার উপবৃত্ত সমীকরণকে নির্দেশ করে এটা যদি আমরা প্রুফ করতে চাই, তাহলে আমাকে প্রথমে উপবৃত্তের আদর্শ সমীকরণ আনতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে এমন কিছু কাজ করতে হবে যাতে করে আদর্শ ফর্ম আসে এরকম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। যদি আমি এরকম ভাবে আনতে পারি তাহলে আসলে উপবৃত্ত সমীকরণকে নির্দেশ করে বলতে হবে। আমরা সেদিকে অগ্রসর হব। এটা অনেকটা ওই যে পরাবৃত্তের যে ম্যাথ গুলো আছে না, জি একই স্যার। রকম। প্রথমে কি করতে হয় স্যার, এই ধরনের নিয়ম এক্স এর গুলো একসাথে করতে হয় না স্যার? জি স্যার। এই যে এক্স স্কোয়ার গুলো হয় থাকে, এখানে এক্স এর একটা টার্ম আছে, এখানে একটা এক্স এর টার্ম আছে, তার মধ্যে এক্স স্কোয়ারের সহ কমন নিতে হয় না? অরিজিৎ মনে আছে? জি স্যার। 6x প্লাস এরপরে 9 ওয়াই স্কোয়ার গুলোকে এক কাছে রেখে ডান দিকে যেটা আছে সেটা রাখতে হয়, অর্থাৎ কনস্ট্যান্ট গুলোকে ডান দিকে রাখতে হয়, মনে রাখবা। নিয়ম জি হলো স্যার। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার টার্ম গুলো সব বাঁ দিকে থাকবে, অর্থাৎ এক্স আর টার্ম সব বাঁ দিকে থাকবে, আর কনস্ট্যান্ট গুলো ডান দিকে শিফট করবো। কনস্ট্যান্ট তো এখানে কিছু নাই সংখ্যা, তাহলে এটা লিখলাম। এরপরে নিয়ম হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কমন নিতে হয়, ওয়াই স্কোয়ার সহগ কমন নিতে হয়। এখানে ওয়াই স্কোয়ার সহগ কমন নেওয়ার কিছুই নাই, ওয়াই যেহেতু নাই, নিয়ম আছে এটা। এরপরে কি করতে হয় মনে আছে? স্যার শখ দ্বারা ভাগ করে দিতে না হবে। না, এটাকে হোল স্কোয়ার বানাইতে হয়। ইস, ভুলে গেছে ছেলেরা। এ স্কোয়ার মাইনাস 6x কে 2ab ফর্মে নিয়ে আসতো না, 2 ইন্টু এ ইন্টু বি। জি স্যার। তাহলে বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার। দেখো তো বিষয়টা জি অরিজিৎ, মনে পড়ে? স্যার 3y বি হোল হিসাবে স্কয়ার লিখতে পারেন না এটাকে? ওইটা 3 হোল স্কোয়ার তো। জি স্যার। তাহলে দেখো তো এতটুকু সূত্র পড়ে না? জি স্যার। x মাইনাস আর 3 তিরিকা নয়, 3 তিরিকা নয়, 5 নং 45 না? তাহলে এটাকে এভাবে লেখা যায়। ওকে, জি এই স্যার। যে কনস্ট্যান্ট কে দেয়, তাহলে দেখো তো এদিকে এদিকে অগ্রসর হচ্ছি। এরপরে কি করতে হবে, 45 দিয়ে ভাগ করে দিতে হবে ভাগ উপরকে। করে দিতে হবে। ও জি স্যার, 45, কনস্ট্যান্ট থাকলে তো স্যার শুরুতেই ভাগ করে দিতাম। হ্যাঁ, আমি স্যার ওইটা ভেবে বলছিলাম। 5 নং 45 একবারে করে দিচ্ছি না? জি স্যার। 5 নং 45। অরিজিৎ, এই লাইনটা কি বুঝতে পেরেছো? আমি জি 45 স্যার। দিয়ে জি উহকে স্যার। ভাগ করার পর লব হরকে 5 দিয়ে ভাগ, লব হরকে 9 দিয়ে ভাগ। এটা জি স্যার। এই যে স্যার, তাহলে এটা আদর্শ ফর্ম হয়ে গেল না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে তুমি আদর্শ ফর্ম আনার জন্য যদি x মাইনাস সি ফর্মে আসে, তাহলে মনে নাই এই ধরনের ম্যাথ থাকলে আমরা এটাকে আদর্শ ফর্মে নিয়ে আসার জন্য ক্যাপিটাল এক্স ধরি আর বড়টাকে ক্যাপিটাল ওয়াই ধরি, জি স্যার। এখানে যা থাকে। তাহলে তোমার সমীকরণটা কি হয় অরিজিৎ? x স্কোয়ার বাই 9 এক্স স্কোয়ার বাই 9 মানে কি 3 স্কোয়ার জি স্যার। প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার 5 হোল স্কোয়ার না, জি স্যার। ইজ ইকুয়াল টু 1, যা একটি না উপবৃত্তের সমীকরণকে নির্দেশ করে। ও জি স্যার। সেটা এরকম করে কি পাশে লিখে দিব যা একটু হ্যাঁ হ্যাঁ উপবৃত্তের। হ্যাঁ 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 হ্যাঁ, যা একটি উপবৃত্তের সমীকরণকে নির্দেশ করে। বুঝতে পেরেছি? যা জি একটি স্যার। উপবৃত্তের সমীকরণকে নির্দেশ করে। ক্লিয়ার? জি স্যার। হ্যালো অরিজিৎ, জি স্যার। এই তাহলে ফার্স্ট পার্ট শেষ না? তাহলে জি এখন ওই যে আমরা আগের মতো প্রপার্টিস গুলো বের করবো। প্রথম হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র তো এমনি বোঝাই যায় না স্যার, কেন্দ্র হচ্ছে 3,0 হবে না? ওই স্যার। যে আমরা ওটা বলতাম দেওয়াই তো আলফা আছে। বিটা আলফা আলফা বিটা আলফা বিটা, এক্স জি স্যার। মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিট হোল বিটা স্কোয়ার। হোল স্কোয়ার না? জি স্যার। ঠিক আছে, তাহলে তোমার কেন্দ্র কত?
3,0 কেন্দ্র আচ্ছা কিন্তু প্রথমে তো স্যার 0,0 স্যার, হ্যাঁ, তারপর এই স্যার আদর্শ 3,0 ফর্মের জন্য তো এই আদর্শ ফর্মের জন্য কেন্দ্র অলওয়েজ 0 0, কিন্তু আচ্ছা এইটা এটা হচ্ছে উপবৃত্তের তো মতো করে স্যার ধরে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে x মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 0 আর এখানে y ইজ ইকুয়াল টু 0, সুতরাং x কমা y কত 3,0 না? জি স্যার। ওই যে বুঝছে। জি এরপরে যদি স্যার। বলা হয় ফোকাস, ফোকাস হুম, উপকেন্দ্র, তবে উপকেন্দ্র বের করার জন্য উৎকেন্দ্রিকতা জানা লাগে আগে। জি এরপরে স্যার। তুমি যাই বের করতে বলো না কেন, উৎকেন্দ্রিকতাটা আগে বের করবা। এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি এটা জানার জন্য আগে এ বড় না বি বড় এটাকে জানতে হয় না? জি এখানে জি স্যার। তো স্যার। তোমার এ কে, এই তো এ স্যার এক্স এর নিচে 3। হচ্ছে √5, এটা এ বড়, √5 মানে কি 3 এর থেকে বড় নাকি 2 2 4? না, 3 না বড়, স্যার, এখানে এ ইজ গ্রেটার দেন বি না? 3 বড়। জি স্যার। তাহলে এ এর জন্য ফর্মুলা তাহলে কি হবে 1 মাইনাস বি স্কোয়ার বাই ই স্কোয়ার, আর যদি বি বড় হইতো তাহলে বি এ স্কোয়ার বাই বি স্কোয়ার হতো। বি স্কয়ার। জি স্যার। তাহলে বি এর ফর্মুলা হচ্ছে তোমার 5b², এই মানে হচ্ছে 9 না? তাহলে জি স্যার। 3 2 2/3 না? 5 4 9। জি জি স্যার। স্যার। এই যে স্যার, তাহলে ফোকাস কি হবে স্যার? ফোকাস এই মনে আছে এটার ক্ষেত্রে ফোকাস কি হয়? স্যার এ প্লাস মাইনাস কমা এই। 0, জি যদি স্যার। এ ইজ গ্রেটার দেন বি হয় অরিজিৎ, তাহলে ফোকাস এটা না? জি স্যার। তাহলে কি হবে, বাকিটা পারবো না এগুলা সব এখন? জি স্যার, বাকিগুলো পারবো স্যার। ওই যে ওই প্রপার্টিজ গুলো বের করতে পারবো না আমি যেভাবে শিখাই দিচ্ছি জি তোমাদের? স্যার। জি স্যার। জি স্যার। এই যে ফোকাস মানে এখানে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু, কিন্তু এবার এটা এখানে অনেকে ভুল করে, স্মল এক্স লিখে দেয়, এ ই না? জি আর স্যার। ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে 0, ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 3, আর এখানে প্লাস মাইনাস এ মানে হলো কত 3 নাকি? হ্যাঁ, আর এলো হচ্ছে কত 2 বাই স্যার 3। 2/3। তাহলে তোমার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 প্লাস 3, তাহলে প্লাস সাইন নিয়ে পাই কত 5, আর মাইনাস সাইন নিয়ে পাই কত 1। জি স্যার। তাহলে তোমার ওয়াই কত, ওয়াই ইজ ইকুয়াল টু 0। আর স্যার যদি বি এর থেকে বড় হইতো তখন স্যার 0, হ্যাঁ তো বি এর থেকে বড় হইলে 0, হ্যাঁ হ্যাঁ, 0, প্লাস মাইনাস বি, যদি এটা হলো বি ইজ গ্রেটার দেন এ হতো। বুঝতে পেরেছো জি অরিজিৎ? ওই যে জি স্যার। ফর্মুলা জি স্যার। জি অরিজিৎ, হ্যাঁ ঠিক আছে। তাহলে উপকেন্দ্র গুলা কি হবে? উপকেন্দ্র হচ্ছে তোমার উপকেন্দ্র দ্বয়, এভাবে বলতে হবে। 1,0 এবং 5,0, বিষয়টা এরকম না? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। এইভাবে। এবার নিয়ামক রেখার সমীকরণ যদি বলে কি হবে? নিয়ম করে স্যার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই মানে স্যার 3/2 বাই এই, আমি থ্রি ছবি এঁকে মনে রাখি, দেখো এই ধরনের এ সিক্স বাই যদি টু বড় হয়, এ যদি বড় হয় এই টাইপের থাকে, 9/2। নিয়ামক রেখা জি এইভাবে হয়, এক্স জি অক্ষকে ছেদ করে না? তাহলে জি এক্স স্যার। অক্ষকে ছেদ করে মানে এক্স ইকুয়াল টু আহ, নিয়ামক রেখা, তাহলে প্লাস মাইনাস এ বাই, জি স্যার। কারণ কেন্দ্র থেকে নিয়ামক রেখা দূরত্ব এই না? ইয়ে অরিজিৎ, জি স্যার। ইসে তাজদি, এই আদিল, জি তাহলে স্যার। এটা এক্স অক্ষকে কাট করে বলে, এই যে এরকম না, এক্স অক্ষকে কাট করে বলে এক্স, আর কি বিন্দুতে, এ প্লাস ই বিন্দুতে, ঠিক আছে? তাহলে এক্স মানে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ মানে হচ্ছে 3, এ মানে হচ্ছে 3, আর এটা হলো 2/3 না? তাহলে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9/2, 2 দ্বারা গুণ করো, 2x মাইনাস 3 দুগুণে 6 প্লাস মাইনাস 9 না? পরে জি এখানে দুইটা জিনিস আসবে, প্লাস নিয়ে মাইনাস নিয়ে দুইটা আসবে স্যার, বুঝছো? জি স্যার। হ্যালো জি অরিজিৎ, স্যার। জি স্যার। প্লাস সাইন নিয়ে পাই কত 2x মাইনাস 6 ইকুয়াল টু 9, 2x মাইনাস 15 না একটা, উম, জি স্যার। আবার মাইনাস সাইন নিয়ে পাবা একটা না, 2x মাইনাস 6 মাইনাস 9, তাহলে 2x
প্লাস 6 3 9, এই যে 2x প্লাস 3, বুঝছো? দুইটা আনসার। তাহলে এরকম ভাবে বাকিগুলো পারবো না। জি তারপর স্যার। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে এটা বলো তো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্ব স্যার এল এল প্রাইম তো ছিল টু হ্যাঁ, এ ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার। এই যে 2b স্কয়ার বাই a যদি কেন বড় স্যার? হয় 2, হ্যাঁ এটা তো ছিল ও স্ট্যান্ডার্ড ইকুয়েশনের জন্য না। জি স্যার জি স্যার। তাহলে একই হয় এটা, বুঝছো? ওইটা দিয়েও হয় বাট ওটা সময় লাগবে, ওটা তো বাঁকা তারার জন্য, ওই যে দিক সেদিকের জন্য। মানে বুঝো না, ওইটা হলো সবগুলোর জন্য প্রযোজ্য। ওইটা দিয়ে জি করলে আরো তো সময় লাগবে, নিয়ামক রেখার সমীকরণ দেখাই দিতে হবে, আবার ঝামেলা। এটা তো এমনি ফর্মুলাই আছে অরিজিন, ঠিক আছে না? মানে স্যার এইটা হলো স্যার শুধু এটার জন্য টু হ্যাঁ বি স্কোয়ার বাই স্ট্যান্ডার্ড এ। ইকুয়েশনের জন্য, স্ট্যান্ডার্ড ইকুয়েশনের জন্য। আচ্ছা মানে স্যার এটা তো যে কোনো ক্ষেত্রে করতে পারবো না টু বি না স্কোয়ার না বাই না এ? না 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 না, ওইটা যে কোনোর জন্য, এটার জন্য ওইটার জন্য যেটা দিছিলাম। কিন্তু এইটা তো শুধু আদর্শ সময়ের জন্য, শুধু আদর্শ সময়ের জন্য। কি বলো, ওই যে কেন্দ্র যখন মূলবিন্দুর জন্য, বুঝো না, আদর্শ সমীকরণের জন্য। ওটি তো স্যার মানে স্যার আদর্শ ফর্ম গুলো যখন করব তখনই তো স্যার আদর্শ হ্যাঁ ফর্ম হ্যাঁ তো ধরে নিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আদর্শ সময় নিয়ে কাজ করছি তো, ওই জন্য এখন সমস্যা নেই। ঠিক আছে, জি তাহলে বাকিগুলো পারবো না। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস এই না, উপকেন্দ্রিক লম্বের স্যার সমীকরণ। জি ওই যে স্যার জি স্যার। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কতটুকু? 2a না? জি জি স্যার। ক্ষুদ্র স্যার অক্ষের দৈর্ঘ্য কতটুকু? 2b। বৃহৎ অক্ষের সমীকরণ কত? x অক্ষ অর্থাৎ ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু 0 না? ক্যাপিটাল Y মানে y ইজ ইকুয়াল টু 0। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য y ইজ ইকুয়াল টু না, আর ক্ষুদ্র স্যার অক্ষের দৈর্ঘ্য মানে ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু 0 না? জি স্যার জি স্যার। ক্যাপিটাল X মানে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই প্রপার্টিস গুলো স্যার, বুঝছি? জি স্যার। তাহলে জি স্যার। বের করতে পারবো না। আচ্ছা, তোমাদের এখন কাজ দিছি শেষ, আজকে ক্লাস লিখে রাখো। আজকে যা যা পড়াইছি তোমার হোমওয়ার্ক কি? স্যার আরেকটু স্যার নিয়ামক রেখার সমীকরণ যদি স্যার বি গ্রেটার দেন এ হইতো তাইলে কি স্যার ওয়াই তাহলে তো ইকুয়াল টু প্লাস উল্টা, মাইনাস হ্যাঁ বি হ্যাঁ বাই ই। হ্যাঁ, রাইট রাইট, y ইজ ইকুয়াল টু বড় হাতের y ইজ ইকুয়াল প্লাস মাইনাস b বাই। ওই যে জি ছবিটা ছকটা দিয়েছিলাম, যে ছকের মধ্যে সব আছে। জি আচ্ছা আচ্ছা, তাহলে তোমার 2 এর 2 নাম্বারটা হোমওয়ার্ক লিখে রাখো। 2 এর 2 হোমওয়ার্ক লিখছো? জি জি স্যার। আচ্ছা, এবার 3 এর হোমওয়ার্ক দেখো। 3টা হচ্ছে করে দিছিল মনে হয়, এখানে দেয় নাই মনে হয় না। আচ্ছা, 3টা হচ্ছে একই জিনিস। উপবৃত্তের সমীকরণকে ওই যে এত একটা উপবৃত্ত এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যায় মানে ওই বিন্দুটা স্যাটিসফাই করে পি এর মান বের করবা। ঠিক আছে, পি এর মান বের করার পরে বি এর মানটা বসায় দিয়ে এরপরে নর্মাল ম্যাথ। সাত জি স্যার। 3 স্যার তিনের 2, তিনের পরে স্যার কি কি বলছেন? 3 7, তারপর জি হচ্ছে স্যার। 11 12। আর স্যার 10 10 এটা তো দশটা হয়ে আগে গেছে। ছিল, জি স্যার। 10টা আগে ছিল। বুঝছি স্যার, তাহলে এই হচ্ছে আজকের ক্লাস, জি আজকের স্যার। বক্তব্য আমাদের। জি স্যার। আজকে ভালো ক্লাস হয়েছে। এখন তুমি একটু ক্লাসটা একটু মানে একটু প্র্যাকটিস করে স্যার, জি তুমি স্যার, কাজ শেষ আজকের করে ক্লাসটা রাখো। বেশ হাই ভোল্টেজ আজকে ক্লাস ছিল। আজকে হ্যাঁ, আজকে শেষ করে ফেলো, কাজ রাখো না। আর অরিজিৎ রে একটু নিয়ে, অরিজিৎ বলে তারজিৎকে নিয়ে একটু কাজ টাজ করো। জি স্যার। স্যার তো স্যার আগের দিন একটা হ্যাঁ জিনিস বলো। আমার দেখাতে মনে ছিল না। আগের দিন পরাবৃত্তের 8-এর একটা, স্যার এক মিনিট বলতেছি কোনটা। হ্যাঁ বলো, আটে কি সমস্যা ছিল? স্যার 8-এর 2 নাম্বারটা স্যার একটু করে দিবেন? আচ্ছা দেখি, করে দেবো, অবশ্যই করে দেবো, কোনো সমস্যা নাই। 8-এর 2 আচ্ছা না? আরেকটা কথা, ম্যাট্রিক্সের যে স্যার পরীক্ষাটা আদিল তোর কি ম্যাট্রিক্স পুরো করা শেষ? ম্যাট্রিক্স না ম্যাট্রিক্স নির্ণয় দুইটাই? না 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 আমার ম্যাট্রিক্স পুরো শেষ হয়নি আর জি স্যার শেষ হয়ে যাবে তোমরা পরীক্ষা। কোনিক্সটা পরীক্ষা ভালো দাও, শুনো। তুমি প্যারা ওই তোমার হচ্ছে কি বলে আহ স্যার জটিল কমপ্লেক্স সংখ্যা। নাম্বার, জটিল সংখ্যা আর হচ্ছে বহুপদীটা ভালো করে বইটা পড়ে সুন্দরভাবে আগে প্র্যাকটিস করো, ওটা পরে পরীক্ষা দিও। তুমি আগে এটা ও শেষ জি করো ভালো স্যার, করে। জি স্যার। এটা এটা স্যার দাও, আমি তো দরকার স্যার পড়লে। আলাদা করে স্যার দরকার স্যার পরীক্ষা দিতে যেতেছি স্যার এসে। আচ্ছা, আমি তো আরো ভালো, তাহলে তুমি শনিবারে আইসে পড়ো। আচ্ছা স্যার। তাহলে কয়টায় তোমার স্যার? জন্য আমি বাংলা ভার্সনের কোশ্চেন নিয়ে আসবো না, দরকার পড়লে। স্যার কয়টার সময় স্যার? 6টায়, সরি 11টায়। আচ্ছা স্যার। দেখি, ঠিক আছে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, কি জানি বলতেছিলে, 8 নাম্বার। জি স্যার 8-এর 2। 8-এর 2 তো ইজি।
এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় ও শীর্ষবিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। এই পরাবৃত্ত তোমার দেওয়াই আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তুমি এটা তো খুবই সহজ জিনিস। সেটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর গ্রাফটা কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর গ্রাফ হচ্ছে এরকম না? স্যার ওই পাশে, জি স্যার। এরকম না? জি স্যার। এটা যদি তোমার উপকেন্দ্র হয়ে থাকে তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হয়? a,0 না জি অরিজিন? স্যার 1 এটা হলো জি শীর্ষ স্যার মূল বিন্দু। জি স্যার তো চাইছে হচ্ছে এই যে এইটার সমীকরণ, এই সরলরেখার সমীকরণ, এই শীর্ষবিন্দু আর উপকেন্দ্রের প্রান্তবিন্দু এল, এটা এল প্রাইম, বুঝছো? এই দুইটা রেখার সমীকরণ চাইছে। এটা তো খুবই ইজি, তুমি এর কোঅর্ডিনেট জানো 0 0, এল এর কোঅর্ডিনেট জানলেই তো হয়ে যায়। এল এর কোঅর্ডিনেট ইজি না? এল এর কোঅর্ডিনেট কিভাবে জানবা? এর স্থানাঙ্ক হচ্ছে a,0, তাহলে স্যার এল এর এল এর কোঅর্ডিনেট এ, এ, জি এ স্যার। আর হচ্ছে এস এল। এস এলটা কি? এস এলটা হচ্ছে এখানে এইটা আর এটা না? এস এল কি ছিল মনে আছে? এস এল আমরা হচ্ছে এল এল প্রাইম কত? এল এল প্রাইম স্যার টু a4 এস এ এল। 4a, 4 এ জি তাহলে স্যার এরা এস এল তো অর্ধেক হয় না? জি জি স্যার স্যার। 2a না? 2 এ তাহলে এ 2a, এটা স্থানাঙ্ক এ 2a আর এটা হলো এ মাইনাস এ মাইনাস 2a। জি স্যার এই তো। তাহলে এবার দুই বিন্দু আমি সমান্তরাল রেখার সমীকরণ। হ্যাঁ হ্যাঁ, x মাইনাস x1 মাইনাস x2, x মাইনাস x1 মাইনাস x মাইনাস x1 বলে 0। ওই যে এ এ এল এর ইকুয়েশন, দুই স্যার বিন্দুকে এ আমি কি রেখা দুই পাশ থেকে ইয়ে হয়ে যাবে? হ্যাঁ চলে যায়। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে জি স্যার। হ্যালো জি হ্যালো, এই যে হ্যালো জি স্যার পরেরটা কাজ করলে কি হবে? পরেরটা কাজ করলে এটি হবে, ঠিক আছে? জি স্যার হ্যাঁ আর কি। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে। জি স্যার জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো। জি স্যার গুড স্যার বাই। আপনি গুড বাই। গুড বাই।